আলোচনার বিষয় প্রজেক্ট মনিটরিং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে প্রকল্প হচ্ছে এমন কতগুলো কাজ যা নির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে নিয়োজিত থাকে। তো প্রকল্প যেন নির্দিষ্ট সময় শেষ করা যায়, সুনির্দিষ্ট লক্ষ্য যেন সহজে অর্জন করা যায়, এই জন্যই প্রকল্পের মনিটরিং প্রয়োজন। মনিটরিংয়ের বাংলাটা হচ্ছে পরিবীক্ষণ। তার প্রজেক্ট মনিটরিং মানে প্রকল্প পরিবীক্ষণ। তাহলে ওই প্রকল্প পরিবীক্ষণ বলতে আমরা কি বুঝি? প্রকল্প পরিবীক্ষণ হচ্ছে যে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী এবং নির্ধারিত সম্পদ দ্বারা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা। তার মানে আমরা দেখলাম যে প্রকল্প হচ্ছে এমন কতগুলো কাজ যা নির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে নিয়োজিত থাকে। এই প্রকল্পটা যেন নির্দিষ্ট সময় সুসম্পন্ন করা যায়, সেজন্য তার লক্ষ্য যথাযথভাবে অর্জন করতে পারে, এজন্য পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী এবং নির্ধারিত সম্পদ দ্বারা প্রকল্পটা তার লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করাটাই হচ্ছে প্রকল্পের মনিটরিং। তো আমরা দেখব যে এই প্রকল্প মনিটরিংয়ের যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে যে মনিটরিংয়ের বৈশিষ্ট্যটা কি, ক্যারেক্টারিস্টিক্স অফ মনিটরিং। তো আমরা আজকে দেখব যে প্রকল্পটা কি। একটা প্রকল্প যখন আমি বাস্তবায়ন করতে যাব, তখন যখন মনিটরিং করব, এই মনিটরিংয়ের বৈশিষ্ট্যগুলো কি 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 বৈশিষ্ট্য দ্বারা আমরা বুঝবো যে এই প্রকল্পটা মনিটরিং করা হচ্ছে, বা আমি যখন একজন মনিটর হিসেবে কাজ করব কি কি কাজ আমাকে করতে হবে। মনিটরিংয়ের বৈশিষ্ট্য আমরা এই পর্যায়ে দেখি। প্রকল্পের অন্যতম মনিটরিংয়ের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে ম্যানেজেরিয়াল ফাংশন। আমরা জানি যে একটা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় এবং নিয়ন্ত্রণের সামগ্রিক প্রক্রিয়াকে ব্যবস্থাপনা বলে। তো এই মনিটরিং হচ্ছে এই ম্যানেজেরিয়াল ফাংশনেরই একটা অন্যতম ফাংশন। তো আমরা দেখি একটা প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন লেভেলে বিভিন্ন মানুষজন কাজ করে। তো কেউ একদম ফিল্ড লেভেলে কাজ করে, কেউ অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে কাজ করে, কেউ থিঙ্কিং লেভেলে কাজ করে, কেউ ওনার থাকে, কেউ ইনভেস্টর থাকে। তো এই মনিটরিংয়ের কাজটা কে করবে? মনিটরিংয়ের কাজটা করবে যারা ম্যানেজেরিয়াল ফাংশনের সাথে জড়িত, তারাই সাধারণত এই মনিটরিংয়ের কাজটা করে থাকে। তার মানে আমরা দেখলাম যে আমাদের এই যে মনিটরিং, এই মনিটরিংটা হচ্ছে একটা ম্যানেজেরিয়াল ফাংশন। মনিটরিংয়ের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে ডাইনামিক প্রসেস, যেটা একটা গতিশীল প্রক্রিয়া। মনিটরিংয়ের কাজটা যখন একটা প্রকল্প শুরু হয়, একটা প্রকল্প চলতে থাকে, একটা প্রকল্প শেষ হওয়ার আগ পর্যন্ত এই মনিটরিংয়ের কার্যক্রমটা সচল থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে একটা ডাইনামিক প্রসেস। তারপর এর যে একটা বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য আমরা বলতে পারি সেটা হচ্ছে তথ্য সংগ্রহের কৌশল। আমরা জানি যখন আমি কোনো ম্যানেজেরিয়াল ফাংশনের সাথে জড়িত থাকবো, আমার কাজগুলা সম্পাদিত হচ্ছে, তখন একজন ব্যবস্থাপক হিসাবে এই কাজটা নিয়ন্ত্রণ করার জন্য, এই কাজটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, এই কাজটা যেন যথাযথভাবে তার লক্ষ্য অর্জন করতে পারে, সেই জন্য কি প্রয়োজন? তথ্য সংগ্রহের প্রয়োজন। তো এই মনিটরিংয়ের মাধ্যমে এই তথ্য সংগ্রহের কাজটা করা হয়ে থাকে। এই জন্য বলা হচ্ছে যে মনিটরিংয়ের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা তথ্য সংগ্রহের একটা অন্যতম কৌশল। এরপর একটা বৈশিষ্ট্য আমরা উল্লেখ করতে পারি মনিটরিংয়ে, এটা হচ্ছে সীমাবদ্ধতা চিহ্নিতকরণ। আমি যখন একটা কাজ সম্পাদন করছি, তখন এই কাজ করতে গেলে এই কাজের লক্ষ্যটা অর্জনের পথে বেশ কিছু প্রতিবন্ধকতা থাকে, বেশ কিছু সীমাবদ্ধতা থাকে। এই সীমাবদ্ধতা চিহ্নিতকরণ সম্ভব এই মনিটরিংয়ের মাধ্যমে। যদি মনিটরিং ব্যবস্থা না থাকে, আমি যদি আমার অধীনস্থদের নির্দেশ দিয়ে তাদের কর্ম সম্পাদন করতে বলে দিই, তাহলে তারা যে কাজ সম্পাদন করতে যে কী কী অসুবিধার সম্মুখীন হচ্ছে, কি কি প্রবলেম তাদের ফেস করতে হচ্ছে, এই তাদের পরিকল্পনা বাস্তবায়নে কি কি অসুবিধা হচ্ছে, পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কি কি সীমাবদ্ধতা রয়েছে, এই সকল কিছু আমি জানতে পারবো না। কিন্তু যখনই মনিটরিংটা হবে, তখন আমি জানতে পারবো যে প্রকল্প বাস্তবায়নে কি কি সমস্যা হচ্ছে, কি কি সীমাবদ্ধতা রয়েছে। এই যে মনিটরিংয়ের কথা বলা হচ্ছে, এই মনিটরিংয়ের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া। তো কোশ্চেন যে আসলে বৈজ্ঞানিক প্রক্রিয়াটি কি? বৈজ্ঞানিক প্রক্রিয়া বলতে বোঝানো হচ্ছে যে আমি যে মনিটরিংয়ের কাজটা সম্পাদন করব,
এটা পরীক্ষা নিরীক্ষা তথ্য এবং মডেলের মাধ্যমে আমি আমার কাজ সম্পাদন করব। আই রিপিট, যে আমরা বলছি যে মনিটরিংটা হচ্ছে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া। তো বৈজ্ঞানিক প্রক্রিয়া মানে কি? আমি যে আমার কর্ম সম্পাদন করব, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ তথ্য এবং মডেলের সাহায্যে আমার কর্মকাণ্ড সম্পাদন করব। তার মানে মনিটরিংয়ের কাজটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা তথ্য এবং মডেলের প্রয়োগের মাধ্যমে সম্পাদন করা হয়ে থাকে। এটা হচ্ছে মনিটরিংয়ের একটা অন্যতম বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনিটরিংয়ের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রেইজিং অ্যাওয়ারনেস, সচেতনতা সৃষ্টিকরণ। একটা প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নে যারা নিয়োজিত থাকে তাদের মধ্যে যথাযথ সচেতনতা গড়ে তোলার জন্য মনিটরিংয়ের প্রয়োজন। যখন কর্মীরা বা এর বাস্তবায়নের সাথে জড়িত পক্ষগুলো জানে যে আমার কর্মকাণ্ডকে কেউ মনিটর করছে, আমার কর্মকাণ্ডকে কেউ পর্যবেক্ষণ করছে, আমার কর্মকাণ্ডকে কেউ দেখছে, আমার কর্মকাণ্ডকে কেউ বিশ্লেষণ করছে, তখন তার ভিতরে সচেতনতা তৈরি হয়। যখন মানুষ জানে যে আমার কর্মকাণ্ডকে কেউ দেখছে না, কেউ শুনছে না, কেউ পর্যবেক্ষণ করছে না, কেউ পরীক্ষা করছে না, নিরীক্ষা করছে না, তখন তার মধ্যে ততটা সচেতনতা থাকে না। কিন্তু যখন কারো কাজকে পর্যবেক্ষণ করা হয়, পরীক্ষা করা হয়, নিরীক্ষা করা হয়, দেখা হয়, বিশ্লেষণ করা হয়, এই বিষয়টা যখন একজন ব্যক্তি জানে তখন সে তার কর্মকাণ্ডে সচেতন হয়। সুতরাং মনিটরিংয়ের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে রেইজিং অ্যাওয়ারনেস, সচেতনতা জাগ্রত করা। মনিটরিংয়ের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রকল্পের যথাযথ বাস্তবায়ন। প্রকল্পটা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, লক্ষ্য অর্জনের পথে যথাযথভাবে অগ্রসর হচ্ছে কিনা তা দেখা হচ্ছে মনিটরিংয়ের একটা অন্যতম বৈশিষ্ট্য। মনিটরিংয়ের সর্বশেষ যে বৈশিষ্ট্যটা আমরা উল্লেখ করতে পারি সেটা হচ্ছে প্রকল্প বাস্তবায়নের সঠিক গতিপথ নির্ধারণ করা। একটা প্রকল্প যে পথে যাওয়া উচিত ছিল, একটা প্রকল্প যে ধাপ অতিক্রম করে তার লক্ষ্য অর্জনের পথে যাওয়ার কথা ছিল, বা একটা প্রকল্প যে কর্মকাণ্ড যথাযথভাবে সম্পাদনের মাধ্যমে তার লক্ষ্য অর্জনের কথা ছিল, সে পথে প্রকল্পটা অগ্রসর হচ্ছে কিনা তা দেখা হচ্ছে মনিটরিংয়ের একটা অন্যতম বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে আমরা যখন একটা প্রকল্প হাতে নেই, এই প্রকল্পের যথাযথ বাস্তবায়নের লক্ষ্যেই এই প্রকল্পটার কর্মকাণ্ডকে দেখা, কর্মকাণ্ডটা পর্যবেক্ষণ করা, কর্মকাণ্ডগুলো বিশ্লেষণ করা, সঠিক দিক নির্দেশনা দেওয়া হচ্ছে মনিটরিংয়ের অন্যতম বৈশিষ্ট্য। এটা আমাদের ম্যানেজারিয়াল ফাংশনের অন্তর্ভুক্ত। সুতরাং যখন একটা প্রকল্প বাস্তবায়নের প্রশ্ন আসে তখন সঙ্গত কারণেই, খুবই যুক্তিসঙ্গতভাবেই এর সফল বাস্তবায়নের জন্যই মনিটরিংয়ের প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করব যে প্রসেস অফ প্রজেক্ট মনিটরিং, কিভাবে একটা প্রকল্প কি ধাপ অতিক্রম করে বা কি প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে একটা মনিটরিং কর্মকাণ্ড সম্পাদন করা হয়। তাহলে আমরা এবার আলোচনা করব প্রকল্পের পরিবীক্ষণ প্রক্রিয়া বা প্রসেস অফ প্রজেক্ট মনিটরিং। তো প্রজেক্ট মনিটরিংয়ের কয়েকটা ধাপ রয়েছে, আমরা 4টা ধাপে এই বিষয়টাকে আলোচনা করব। প্রথম ধাপটা হচ্ছে প্রকৃত কার্য পর্যবেক্ষণ করা, টু অবজার্ভ অ্যাকচুয়াল ওয়ার্ক। একটা প্রকল্পে যখন আমি মনিটরিং করতে যাচ্ছি, একটু আগেই আলোচনা করেছি যে মনিটরিংটা হচ্ছে একটা ডাইনামিক প্রসেস। একটা প্রকল্প যখন শুরু হয় শেষ পর্যন্ত এটার মনিটরিং প্রক্রিয়া চলমান থাকে। তো প্রকল্পের যখন আমি মনিটরিং করতে যাব তখন দেখব প্রকৃত কার্য পর্যবেক্ষণ, যে কতটুকু কাজ সম্পাদন হয়েছে, কি কাজ সম্পাদন করা হয়েছে, ভাবে সম্পাদন করা হয়েছে, লক্ষ্য অর্জনের পথে কতটা অগ্রসর হয়েছে। প্রকৃত কার্য পরিমাপ করাটা হচ্ছে বা প্রকৃত কার্যটা বিশ্লেষণ করা হচ্ছে মনিটরিংয়ের ফার্স্ট প্রসেস। সেকেন্ড ধাপটা হচ্ছে সম্ভাব্য সংকটপূর্ণ অবস্থা সম্পর্কে পূর্বানুমান। যে একটা প্রকল্প বাস্তবায়ন করতে গেলে কিছু প্রবলেম অ্যারাইজ করে, কিছু সমস্যা বিরাজ করে, এই সমস্যাটুকুকে বলা হচ্ছে সংকটপূর্ণ অবস্থা। একটা প্রকল্প এ পর্যন্ত যতটুকু সম্পাদিত হয়েছে সেটা আমি দেখব, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই সম্পাদিত কাজের আলোকে সামনে কি সংকট সৃষ্টি হতে পারে সেইটা সম্পর্কে একটা অনুমান করা। আমরা অনেক সময় একটা বিষয়কে গুলিয়ে ফেলি, যে আমরা মনে আছে তোমাদের নিশ্চয়ই
যে আমরা ম্যানেজমেন্টের যে সংজ্ঞা পড়েছিলাম, হেনরি ফেয়ারের সংজ্ঞা, টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কমেন্ট, টু কোঅর্ডিনেট অ্যান্ড কন্ট্রোল। তো এখানে দেখো হেনরি ফেয়ার প্রথমেই বলেছে টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান, ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান ও পরিকল্পনা। উনি পরিকল্পনা বলতে পারতেন, তার মানে পূর্বানুমান এবং পরিকল্পনার মধ্যে পার্থক্য রয়েছে। ব্যবস্থাপনার ছাত্র হিসাবে এটা আমাদের কাছে একদম স্পষ্ট হতে হবে, এটা আমাদের একদম মৌলিক জ্ঞানের অন্তর্গত। পূর্বানুমান হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে পূর্ব থেকে অনুমান করা। এখানে একটা কাজ, ভবিষ্যৎ সম্পর্কে পূর্ব থেকে ভবিষ্যৎ সম্পর্কে পূর্ব থেকে অনুমান করা, পূর্বানুমান। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কি করা হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ। দেখো প্রথম কাজটা হচ্ছে শুধু অনুমান করা, আজকে বৃষ্টি হতে পারে, এটা হচ্ছে পূর্বানুমান। ভবিষ্যৎ সম্পর্কে আগে থেকে আমি অনুমান করলাম আজকে বৃষ্টি হতে পারে, আমি ছাতা নিয়ে বের হব। ছাতা নিয়ে বের হওয়াটা হচ্ছে একটা সিদ্ধান্ত, তা এটা হচ্ছে পরিকল্পনা। আমি ছাতা নিয়ে বের হব, এটা হচ্ছে সিদ্ধান্ত, এটা হচ্ছে পরিকল্পনা। আজকে বৃষ্টি হতে পারে, এটা হচ্ছে পূর্বানুমান। তার মানে একজন ব্যবস্থাপককে প্রথম পূর্বানুমান করতে হয়, এই পূর্বানুমানের উপরে ভিত্তি করে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আর এই পূর্বানুমানের উপরে ভিত্তি করে যে সিদ্ধান্ত গ্রহণটা করা হলো সেটা হচ্ছে পরিকল্পনা। তো এখানে যে কথাটা বলা হয়েছে, সম্ভাব্য সংকটপূর্ণ অবস্থা সম্পর্কে পূর্বানুমান, যে ভবিষ্যতে একটা প্রকল্প বাস্তবায়নে প্রকল্পের কাজগুলো সম্পাদনের সময় কি কি সংকটপূর্ণ অবস্থা, কি কি সমস্যা তৈরি হতে পারে, একজন মনিটরের কাজ হচ্ছে সেটা অনুমান করা, পূর্বানুমান করা। তারপরের স্টেজটা কি? তারপরের স্টেজটা হচ্ছে সমস্যার ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ। যে আমি অনুমান করলাম, অনুমানের ভিত্তিতে সমস্যার ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে হবে। যে আমি এই প্রকল্পটা বাস্তবায়নের সাথে যারা নিয়োজিত তারা যতটুকু কাজ এ পর্যন্ত করেছে সেই কাজে কি কি সমস্যা হয়েছে এবং ভবিষ্যতে কি কি সমস্যা হতে পারে সেই সমস্যার ক্ষেত্রগুলো চিহ্নিত করা। এই সমস্যার ক্ষেত্রগুলো বিভিন্ন রকম হতে পারে, ম্যানেজারিয়াল প্রবলেম হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হতে পারে, প্রোডাকশন রিলেটেড প্রবলেম হতে পারে, সেলস রিলেটেড প্রবলেম হতে পারে, ওয়ার্কিং কন্ডিশন রিলেটেড প্রবলেম হতে পারে, র মেটেরিয়ালস কালেকশনের প্রবলেম হতে পারে। তো আমার প্রকল্পটা বাস্তবায়নের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সমস্যা হতে পারে বা কোন কোন ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে মনে হয় সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করা। এবং তার লাস্ট স্টেজ বা সর্বশেষ কাজটা হচ্ছে প্ল্যানিং, প্রজেক্ট মনিটরিং প্রসেসের সর্বশেষ ধাপটা হচ্ছে উদ্ভূত পরিস্থিতির মোকাবেলা করা। এই যে প্রবলেমটা আমি আইডেন্টিফাই করলাম, ক্ষেত্রগুলো চিহ্নিত করলাম, এই প্রবলেমগুলা কিভাবে সলভ করতে হবে সেই পথটা নির্দেশ করা। এটা হচ্ছে তোমার প্রজেক্ট মনিটরিং প্রসেসের সর্বশেষ ধাপ। তার মানে আমরা দেখলাম, মানে এটা হচ্ছে একটা 4 স্টেপ প্রসেস, 4টা ধাপ অতিক্রমের মাধ্যমে একটা প্রকল্পের মনিটরিং করা হয়। তার ফার্স্ট স্টেপটা হচ্ছে প্রকৃত কার্য পর্যবেক্ষণ, কতটা কাজ এ পর্যন্ত সম্পাদিত হয়েছে সেই কাজটুকু পর্যবেক্ষণ করা। সেকেন্ড কাজ হচ্ছে সম্ভাব্য সংকটপূর্ণ অবস্থা সম্পর্কে পূর্বানুমান করা। থার্ড স্টেজটা হচ্ছে সমস্যার ক্ষেত্রসমূহ চিহ্নিত করা এবং সর্বশেষ কাজ হচ্ছে উদ্ভূত পরিস্থিতিটা মোকাবেলা করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব যে প্রজেক্ট মনিটরিং লেভেল, যে প্রজেক্ট একটা প্রকল্প যে মনিটরিং করা হয় কোন কোন লেভেল থেকে, কোন কোন স্তর থেকে এই প্রকল্পটা মনিটরিং করা হয়। প্রকল্পের আয়তন, প্রকল্পের মালিকানা, প্রকল্পের বৈশিষ্ট্য, প্রকল্পের কার্য প্রক্রিয়ার উপরে ভিত্তি করে বিভিন্ন লেভেলের মনিটরিং করা হয়ে থাকে। একটা প্রকল্পের মনিটরিংয়ের লেভেলগুলো আমরা আলোচনা করব। প্রকল্পের মনিটরিংয়ের লেভেলের অন্যতম লেভেল হচ্ছে, একটা হচ্ছে প্রকল্প পর্যায়ে মনিটরিং, একটা হচ্ছে প্রকল্প পর্যায়ে পরিবীক্ষণ। একটা প্রকল্প যারা সম্পাদন করছে, একটা প্রকল্প যারা বাস্তবায়নের সাথে জড়িত আছে একটা প্রকল্প যারা বাস্তবায়নে নিয়োজিত আছে তাদের মধ্য থেকে মনিটরিংয়ের কার্য যখন সম্পাদন করা হয় এটাকে বলা হচ্ছে প্রকল্প পর্যায়ে মনিটরিং। আই রিপিট, একটা প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত যে পক্ষটা আছে, যারা বাস্তবায়নের সাথে নিয়োজিত আছে, তারাই যখন প্রকল্পটা মনিটরিং করে থাকে, এটা হচ্ছে প্রকল্প পর্যায়ে মনিটরিং। সেকেন্ড মনিটরিংটা হচ্ছে এজেন্সি লেভেল।
একটা প্রকল্প যখন বড় ধরনের কোনো প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে, যে প্রকল্পের সাথে সরকার জড়িত, একটা দেশের ভাবমূর্তি জড়িত, একটা দেশের স্বার্থ জড়িত, এই বড় আকারের কোনো প্রকল্প যখন গ্রহণ করা হয়ে থাকে, তখন এই প্রকল্পটা মনিটরিংয়ের জন্য গভর্নমেন্ট অনেক সময় কি করে থাকে, যারা প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত আছে তারা প্রকল্প বাস্তবায়ন করছে, কিন্তু এই প্রকল্পটা মনিটরিংয়ের জন্য আলাদা এজেন্সি নিয়োগ করে, যারা মনিটরিং বিষয়ে এক্সপার্ট রয়েছে, যারা মনিটরিং বিষয়ে বিশেষজ্ঞ, মনিটরিং বিষয়ে পারদর্শী আছে, তাদেরকে এজেন্ট হিসাবে নিয়োগ করা হয়, তারা প্রকল্প মনিটর করবে। তার মানে এই পক্ষটা হচ্ছে প্রকল্প বাস্তবায়নের সাথে সরাসরি জড়িত পক্ষ নয়, এর বাইরে তৃতীয় একটা পক্ষ দ্বারা অনেক সময় একটা প্রকল্পকে মনিটরিং করানো হয়ে থাকে। এটাকে বলা হচ্ছে এজেন্সি লেভেল মনিটরিং। আরেকটা লেভেল রয়েছে, সেটা হচ্ছে মিনিস্ট্রি লেভেল মনিটরিং। বিশেষত এই প্রকল্পটা, একটা প্রকল্প যখন রাষ্ট্রীয় প্রকল্প হয়, একটা দেশের জনগণের কল্যাণের জন্য যখন কোনো প্রকল্প গ্রহণ করা হয়, তখন এই প্রকল্পটা যে মন্ত্রণালয়ের অধীন, সেই মন্ত্রণালয় এই প্রকল্পটা মনিটরিং করে থাকে। এটাকে বলা হচ্ছে মিনিস্ট্রি লেভেল মনিটরিং। আমি আবারও বলছি যে অনেক সময় দেশের জনগণের কল্যাণের জন্য, জনগণের সার্বিক সুবিধার জন্য একটা প্রকল্প গ্রহণ করা হয়। তো তোমরা জানো, একটা রাষ্ট্রের সমস্ত কার্যক্রমগুলোকে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন ভাগ করে দেওয়া আছে। সমস্ত কার্যক্রম কোনো না কোনো মন্ত্রণালয়ের অধীন। যে প্রকল্পটা বাস্তবায়িত হচ্ছে, সেই প্রকল্পটা যে মন্ত্রণালয়ের অধীন, মনিটরিংয়ের কাজটা সেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়। এটা বলা হচ্ছে মিনিস্ট্রি লেভেল মনিটরিং। সর্বশেষ একটা মনিটরিং লেভেল, সেটা হচ্ছে ন্যাশনাল লেভেল মনিটরিং, একটা জাতীয় পর্যায়ের মনিটরিং ব্যবস্থা। যেমন আমাদের বাংলাদেশে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে একটা বিভাগ রয়েছে, সেটা হচ্ছে IMED। IMEDটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ডিপার্টমেন্ট। আই রিপিট, বাংলাদেশের বড় বড় প্রকল্পগুলো মনিটরিংয়ের জন্য বাংলাদেশে এই পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন একটা বিভাগ রয়েছে, যে বিভাগটার নাম হচ্ছে IMED। এটার পূর্ণরূপটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ডিভিশন। তো এই যে তোমার বলা হচ্ছে যে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, যে এই যে দেখো, বাংলাদেশে একটা প্রকল্প পর্যায়ে মনিটরিং হতে পারে, একটা প্রকল্পের মনিটরিংয়ের জন্য এজেন্সি নিয়োগ করা থাকতে পারে, একটা প্রকল্পের মিনিস্ট্রি লেভেলের মনিটরিং হতে পারে, এবং যখন একটা প্রকল্প আরও অধিক গুরুত্বপূর্ণ, একটা দেশের জনগণের কল্যাণের জন্য, রাষ্ট্রের প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় বড় যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলোকে মনিটরিং করার জন্য আবার সরকারের আলাদা বিভাগ রয়েছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে IMED, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ডিভিশন। তো এই বিভাগটা তখন একটা বড় প্রকল্পের ক্ষেত্রে তারা মনিটরিংয়ের কাজটা সম্পাদন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জানার বিষয় আমাদের জন্য, যে একটা প্রকল্প পরিবীক্ষণের লেভেল বা স্তরগুলো কী কী। তাহলে আমরা দেখলাম স্তর বা লেভেলটা হচ্ছে এক্ষেত্রে চারটা। একটা হচ্ছে প্রজেক্ট লেভেল মনিটরিং, একটা হচ্ছে এজেন্সি লেভেল মনিটরিং, আমরা 3 নাম্বার দেখলাম মিনিস্ট্রি লেভেল মনিটরিং, এবং সর্বশেষ 4 নাম্বারটা আমরা দেখলাম, সেটা হচ্ছে যে ন্যাশনাল লেভেল মনিটরিং। এবং বাংলাদেশের ন্যাশনাল লেভেল মনিটরিংটা পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে IMED করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের আলোচনার বিষয় মেথডস অফ প্রজেক্ট মনিটরিং, যে প্রকল্প পরিবীক্ষণের পদ্ধতিটা কি, কীভাবে একটা প্রকল্পের মনিটরিংয়ের কাজটা করা হয়, কী কী মেথড রয়েছে, সেই মেথডগুলো আমরা এখন আলোচনা করব। একটা হচ্ছে যে প্রজেক্ট স্ট্যাটাস রিপোর্ট, যে একটা প্রকল্প যারা বাস্তবায়নের সাথে নিয়োজিত, তাদেরকে একটা প্রজেক্ট স্ট্যাটাস রিপোর্ট তাদের কাছে চাওয়া হতে পারে। মানে যে প্রকল্পটা যখন আমি মনিটরিং করতে যাচ্ছি, সে পর্যন্ত ওই প্রকল্পটা বাস্তবায়নের অগ্রগতির অবস্থা জানার জন্য আমি একটা স্ট্যাটাস রিপোর্ট চাইতে পারি। এটা হচ্ছে প্রজেক্ট মনিটরিংয়ের একটা অন্যতম উপায়, যে একটা প্রকল্প যতটুকু সম্পাদন হয়েছে সে পর্যন্ত কাজের অগ্রগতি, কাজের সুবিধা অসুবিধা ইত্যাদি
সম্মিলিত, একটা বৈশিষ্ট্য সম্মিলিত ইত্যাদি কাজের অবস্থা সম্পর্কিত একটা রিপোর্ট আমি চাইতে পারি। এটাকে বলা হচ্ছে প্রজেক্ট স্ট্যাটাস রিপোর্ট। এই প্রজেক্ট স্ট্যাটাস রিপোর্টের মাধ্যমে একটা প্রকল্পের মনিটরিং করা হয়ে থাকে। ওই স্ট্যাটাস রিপোর্টটা দেখে যিনি মনিটর আছেন তিনি বুঝতে পারবেন যে একটা প্রকল্প আসলে কতটুকু অগ্রগতি হওয়ার কথা ছিল, কতটুকু অগ্রগতি হয়েছে, এই প্রকল্পটা বাস্তবায়ন করতে যে এই পর্যন্ত কি কি অসুবিধা হয়েছে, সেই অসুবিধাগুলো কিভাবে দূর করা যায়, পরিকল্পনার গুণগত মান অনুযায়ী প্রকল্পটা অগ্রসর হচ্ছে কিনা, প্রকল্পটা যে গতিতে এটার কাজ হওয়ার কথা ছিল সেই গতিতে কাজটা হচ্ছে কিনা, যে সম্পদ দ্বারা এই পর্যন্ত কাজটুকু হওয়ার কথা ছিল সেই পরিমাণ সম্পদ দ্বারা এই কাজটা হচ্ছে কিনা, ওই স্ট্যাটাস রিপোর্ট থেকে সেটা মনিটরিং করা সম্ভব। প্রকল্প মনিটরিংয়ের দ্বিতীয় যে পদ্ধতির কথা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে প্রজেক্ট শিডিউল চার্ট। শিডিউল জিনিসটা হচ্ছে তোমরা জানো, সময়সূচিটা হচ্ছে যে একটা প্রকল্পের প্রত্যেকটা কাজ শুরুর এবং শেষের একটা সময় উল্লেখ থাকে, এটাকে বলা হচ্ছে সময়সূচি, এটাকে বলা হচ্ছে শিডিউল। তো একটা প্রকল্পের যে সংজ্ঞাটা, প্রকল্প শুরুতে আমরা বলছি প্রকল্প বলতে এমন কতগুলো কাজকে বোঝায় যা নির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে নিয়োজিত থাকে। যেহেতু একটা নির্দিষ্ট সময়ে আমার প্রকল্পটা শেষ করতে হবে, এই জন্য প্রকল্পের প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা শুরু এবং আলাদা আলাদা শেষের কথা উল্লেখ থাকে। তাহলে প্রজেক্ট মনিটরিংয়ের একটা অন্যতম উপায় হচ্ছে প্রজেক্ট শিডিউল চার্ট অ্যানালাইসিস। যে একটা প্রকল্পের যে কাজগুলো যখন শুরু হওয়ার কথা ছিল সেই কাজগুলো তখন শুরু হয়েছে কিনা, যে কাজটা যখন শেষ হওয়ার কথা ছিল সেই কাজটা তখন শেষ হয়েছে কিনা, সেটা অ্যানালাইসিস করা সম্ভব হচ্ছে প্রজেক্ট শিডিউল চার্ট অ্যানালাইসিসের মাধ্যমে। এটা হচ্ছে প্রকল্প মনিটরিংয়ের একটা অন্যতম মেথড। প্রজেক্ট মনিটরিংয়ের একটা অন্যতম মেথড হচ্ছে প্রজেক্ট ফিনান্সিয়াল স্ট্যাটাস রিপোর্ট। বিশেষত একটা প্রকল্পের ফিনান্সিয়াল মনিটরিংয়ের জন্য প্রজেক্ট ফিনান্সিয়াল রিপোর্ট অ্যানালাইসিস করা হয়। একটা প্রকল্প তার লক্ষ্য অর্জনের পথে যথাযথভাবে অগ্রসর হচ্ছে কিনা, একটা প্রকল্প যতটুকু সম্পদ দিয়ে করার লক্ষ্যমাত্রা লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল সেই লক্ষ্য অনুযায়ী, সেই ব্যয় অনুযায়ী প্রকল্পটা তা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে কিনা, সেটা এই ফিনান্সিয়াল রিপোর্টের মাধ্যমে পাওয়া সম্ভব। এই জন্য যখন বিশেষত একটা প্রকল্পের মনিটরিং অবস্থা অ্যানালাইসিসের প্রয়োজন হয় তখন এই ফিনান্সিয়াল রিপোর্ট অ্যানালাইসিসের মাধ্যমে একটা প্রজেক্ট মনিটরিং করা হয়ে থাকে। তারপর আমরা যে বিষয়টা আলোচনা করতে পারি, প্রকল্পের মনিটরিংয়ের একটা অন্যতম মেথড হচ্ছে ফটোগ্রাফস অফ ফিজিক্যাল স্ট্যাটাস রিপোর্ট। কিছু কিছু ক্ষেত্রে একটা প্রকল্পের ফিজিক্যাল ফটোগ্রাফ থেকে একটা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে পারি। যেমন ধরো একটা বহুতল ভবন নির্মাণের একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, এই জন্য এই প্রকল্পটা কতটা বাস্তবায়িত হয়েছে, সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, এই সময়ের মধ্যে কতটুকু নির্মাণ কাজ সম্পন্ন করার কথা ছিল, সেটা আমরা একটা ফটোগ্রাফের মাধ্যমে বা বিভিন্ন রকমের ফটোগ্রাফের মাধ্যমে আমরা প্রকল্পটা মনিটর করতে পারি। ধরো একটা বহুতল ভবন নির্মাণ করার প্রজেক্ট নেওয়া হয়েছে, একটা 50 তলা একটা ভবন নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। তো প্রকল্পটা 2 বছর পর বা 1 বছর পর সেই প্রকল্পটা মনিটর করতে যাচ্ছে। মনিটররা সেক্ষেত্রে কি করতে পারে, যারা প্রকল্প বাস্তবায়নের সাথে নিয়োজিত আছে তাদেরকে বলা হলো যে প্রকল্পের ফটোগ্রাফটা দেন। তো ফটোগ্রাফটা দেখে বলা যাবে যে হ্যাঁ কত তালা সম্পাদন হয়েছে, কোন কোন ইউনিটের কাজগুলো করা হয়েছে, কোন কোন কাজগুলো করার কথা ছিল কিন্তু কোন কোন কাজগুলো এখনো হয়নি, সেই সম্পর্কিত মনিটরিংয়ের কাজটা সম্পাদন করা হয়ে থাকে ফটোগ্রাফের মাধ্যমে। সাধারণত যে সকল প্রকল্প নির্মাণের সাথে জড়িত সেই সকল ক্ষেত্রে এই ফটোগ্রাফ পদ্ধতিটা অনুসরণ করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনিটরিংয়ের সর্বশেষ যে মেথডটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রকল্প পরিদর্শন। যে কোনো মনিটরিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে অন্যতম একটা পদ্ধতি, একদম ট্র্যাডিশনাল একটা পদ্ধতি এবং অন্যতম একটা প্রাচীনতম একটা পদ্ধতি হচ্ছে প্রকল্প পরিদর্শন করা। সরজমিনে একটা প্রকল্পের ভৌত অবস্থা, প্রকল্পের কারিগরি অবস্থা, প্রকল্পের ফিনান্সিয়াল অবস্থা ও প্রকল্পের ওয়ার্কিং এনভায়রনমেন্ট যাবতীয় কিছু পরিদর্শন করা সম্ভব প্রকল্প পরিদর্শনের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করলাম যে মনিটরিং কি, আমরা আজকে আলোচনা করেছি মনিটরিংয়ের বৈশিষ্ট্য কি, আমরা আলোচনা করেছি মনিটরিং প্রসেস, আমরা আলোচনা করেছি মনিটরিং লেভেল, আমরা আলোচনা করেছি মনিটরিং মেথড। এই বিষয়গুলো তোমাদের ব্যবস্থাপনার ছাত্র হিসেবে তোমাদের জানা যতটা জরুরি
ঠিক ততটাই জরুরি তোমাদের পরীক্ষায় এই বিষয়ে ভালো করার জন্য এই মনিটরিংটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এখান থেকে সবসময় বিভিন্ন রকম প্রশ্ন হয়ে থাকে। তো এই বিষয়গুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের পরীক্ষার জন্য যেমন সহায়ক হবে, তেমনি ব্যবস্থাপক হিসেবে তোমাদের কর্মজীবনে সেটা সহায়ক হবে। আমি আবারও বলছি যে এই ক্ষেত্রে তোমাদের পড়তে হবে প্রজেক্ট মনিটরিং কি, প্রজেক্ট মনিটরিং এর বৈশিষ্ট্যসমূহ আজকে আমরা আলোচনা করেছি, এটা তোমরা ভালো করে দেখবে। মনিটরিং প্রসেস বা মনিটরিংয়ের যে প্রক্রিয়া, পরিবীক্ষণ প্রক্রিয়া, সেটা দেখবে। মনিটরিং বা পরিবীক্ষণের পদ্ধতি আলোচনা করেছি এবং আলোচনা করেছি মনিটরিংয়ের লেভেল বা মনিটরিংয়ের স্তর বা পরিবীক্ষণের স্তরসমূহ আলোচনা করো। এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামীকাল 12টায় ইনশাল্লাহ তোমাদের সাথে আবার ক্লাসে মিলিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের জন্য শুভকামনা।